আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ২১, শেষাংশ। সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের সকল কর্মীরা গুমরামুখে কাজ করেছে। এমন বৃষ্টির দিনে কার কাজ করতে ভালো লাগে? তার উপর ঈদেরও যে দেরি নেই, কেনাকাটার শপিং আছে না, ছুটি দেওয়ার নাম নেই, শুধু বস্তা বস্তা কাজ। আর আজ যেন কাজের চাপ আরও বেশি। বোর মিসেস রোনার ডেস্কটপের উপর পা ঝুলিয়ে বসে আছে। জ্বরের কারণে মুখটা শুকিয়ে আছে, তবে তার হাসি মাখা সোনার মুখখানি যেন মায়া আরেকটু বাড়িয়ে দিয়েছে। জ্বরের সঙ্গে ফ্রিতে সর্দি, যার কারণে টিস্যু বক্স হাতে নিয়ে বসে আছে। একটু পরপর নাক মুছছে, ফলে নাক টকটকে লাল, একদম কৃষ্ণচূড়ার ন্যায়। এতে দেখতে আরও কিউট লাগছে। মিসেস রোনা বুড়ের কপালে হাত দিয়ে একটু পরপর তাপমাত্রা পরখ করেছে। বস বলে গেছে কিনা। তার পাশের ডেস্কটপ থেকে লাবিব একটু পরপর উকি দিচ্ছে। সামনের ডেস্কটপ থেকে অপর্ণা হাই দিচ্ছে বোরকে। বোর হাসি মুখে তাদের সাথে হাই হ্যালো ও উকি দিচ্ছে। পর্ণা আপু, লাবিব আঙ্কেল, তোমরাও আসো না এখানে, আমি বোর হচ্ছি। ব্যাস, বোরের বলতে দেরি, তাদের আসতে দেরি হলো না। ছোট বস হুকুম করেছে, মানতে বাধ্য কিনা। লাবিব কদমবুসি করে বোরকে বলে, বলুন ছোট বস, কি করে আপনার মনোরঞ্জন করতে পারি? অপর্ণা তার কাঁধে ধাক্কা দিয়ে বলে, ছোট বস গান গাইতে বলো। মিসেস রুনা নিজের কাজ করতে করতে তাদের দুইজনকে বলে, কাজ বাদ দিয়ে আড্ডা দাও, বস এসে ঈদ বোনাস কাট করে দিবে। বল লাবিবের দিকে হাত বাড়িয়ে দেয়। লাবিব তাকে কুলে নিয়ে চুমু খায়। মিসেস রোনার কথার প্রেক্ষিতে বলে, বোনাস দিয়ে কি করব ম্যাম, বউ তো দূর, একটা গার্লফ্রেন্ডও নেই। বোনাস আমার লাগতো না, তবে বোনাস স্বরূপ একটা বউ দিলে ভাবা যেত। অপর্ণা তার দিকে তাকিয়ে বলে, দাদা, আপনার দুঃখ আমি বুঝি। আন্টির ফোন নাম্বার দিতে পারেন, আমি কথা বলতে পারি যে আপনার ছেলের বিয়ের জন্য আসছে। না ম্যাডাম, তার দরকার নেই, সিঙ্গেল আছি, বেশ আছি। বর দুজনের কথাবার্তায় বিরক্ত হয়। তার ছোট্ট মাথাটা এমনিতেই ব্যথা করছে, এদের বকবকানিতে সেটা বেড়ে যাচ্ছে। তোমরা চুপ করবে একটু, আমার ভালো লাগছে না। সবাই ব্যস্ত হয়। বস ছেলেকে দিয়ে বলে গেছে একটু খেয়াল রাখতে, সে ইন্টারভিউ নিচ্ছে। মিসেস রোনা এসে আবার বরের কপাল গলায় হাত রেখে বলে, খারাপ লাগছে, শুয়ে পড়বে। বড় তার হাত সরিয়ে লাবিবের গলা জড়িয়ে ধরে বলে, শুভ না, আমার খিদে পেয়েছে, আব্বুকে ডাকো। অপর্ণা হেসে বলে, এই ব্যাপার, কি খাবে বলো ছোট বস। বর সেভাবেই লাবিবের গলা জড়িয়ে ধরে বলে, তোমার মেনু বলো, আমি ডিসাইড করব। মিসেস রোনা হেসে দেয়, আমার লাঞ্চ বক্সে নুডলস আছে, খাবে? না, ওটা খেতে ইচ্ছে করছে না। লাবিব বলে, আমার মা বোনা খিচুড়ি দিয়েছে, সাথে সর্ষে ইলিশ, খাবে? বউ লাবিবের মুখোমুখি চাই, তোমার মা দিয়েছে, উনি রেঁধেছে? লাবিব মাথা নাড়ালো, বুড়ের খাওয়ার লোভ হয়। রুহান বলে, মায়ের রান্না টেস্টি টেস্টি হয়। বর্ষু কঠোর নাড়িয়ে বলে, খাবো। লাবিব তাকে মিসেস রুনার ডেস্কটপের উপর বসিয়ে লাঞ্চ বক্স আনতে যায়। অপর্ণা ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার তো অ্যালার্জি আছে, ইলিশ মাছ খাওয়া যাবে না। আমার বক্সে চিকেন ফ্রাই আছে, আনবো? বর ঠোঁট চোকা করে বলে, তোমারও মা রেঁধেছে পর্ণা আপু? অপর্ণা তার মাথায় হাত বুলিয়ে বলে, না, আমি নিজেই রেঁধেছি। তোমার মা রেঁধে দিল না কেন? আমার তো মা নেই, ভগবান নিয়ে গেছে। ভোরের মুখ মলিন হয়ে যায়, চোখ ভিজে যায়। সে টিস্যু দিয়ে নাক মুছে কাপা গলায় বলে, সরি পর্ণা আপু। অপর্ণা হেসে বুড়ের কপালে চুমু খায়। তুমি সরি কেন বলছো ছোট বস? সরি তো ভগবানের বলার কথা। বাবা মা দুজনকেই নিয়ে গেল। তুমি বসো, আমি লাঞ্চ বক্স আনছি, বলেই চলে যাই। ভোরের মনটা খারাপ হয়ে যায়। পর্ণা আপুর বাবা মাকে তার ভগবান কেন নিয়ে গেল? সে একা কীভাবে থাকবে?
মিসেস রোনা হাসে। মেয়েটা চঞ্চল, হাসি খুশি, সবসময় হাসি খুশি থাকে। দেখে বোঝার উপায় নেই বুকের গহীনে কতটা কষ্ট লুকিয়ে আছে। এর মধ্যে লাবিব আসে, পানির বোতল ও বক্স হাতে। বর আবদার করে তাকে খাইয়ে দিতে হবে। মিসেস রোনা চামচ ধুয়ে বক্সের ঢাকনায় অল্প খিচুড়ি দিল। সবটুকু খেতে পারবে না, শুধু এটু করার কি দরকার। সে মাছ নেয় না। অপর্ণার বক্স থেকে চিকেন ফ্রাই নিয়ে চামচ দিয়ে খাইয়ে দেয়। বোর অল্প একটু খেয়েই আর খাবে না। মিসেস রোনাও জোর করে না, পানি খাইয়ে মুখ মুছে দেয়। বোর ডেস্ক থেকে নেমে লাবিবের কোলে উঠে। লাবিব তাকে কোলে নিয়ে ডেস্কে বসে কাজ করতে থাকে। বোর উসকুস করতে থাকে একটু পর পর। লাবিব কি হয়েছে বলতেই লাবিবের কোল থেকে নেমে ফ্লোরে গড়গড় করে বমি করে দেয়। লাবিব ধরে তাকে। অপর্ণা, মিসেস রুনা, পিয়ন সহ বেশ কয়েকজন ছুটে আসে। বোর বমি করে অস্থির হয়ে গেছে। লাবিব মুখে পানি দিলে বোর কলকচি করে ফেলে কেঁদে ওঠে। আব্বুর কাছে যাব, আব্বু। লাবিব পানি দিয়ে মুখ ধুয়ে দিয়ে রুমাল দিয়ে মুখ মুছে দেয়। কোলে করে নিয়ে ইন্টারভিউ রুমের সামনে যায়। সেখানে মেয়েদের ভিড়, গয়নার ফটোশুটের নতুন মুখের জন্য। দরজার সামনে এক কর্মী বসে। সে প্রার্থীদের ভেতরে যাওয়ার জন্য বলছে। তার কোলে বোরকে দেখে দরজা খুলে দেয়। সে নক করে ভেতরে ঢুকে। বোর বাবাকে দেখেই আব্বু বলে কেঁদে দেয়। অরুণ কন্দনরত ছেলেকে দেখে উঠে এসে বুকে টেনে নিল, গলায় কোপালে হাত রাখে। লাবিব স্যারের অস্থিরতা দেখে বলে, খিদে পেয়েছে বলছিল, অল্প খাওয়ার পর বমি করেছে, এখন কাঁদছে আপনার কাছে আসার জন্য। আমি যাচ্ছি স্যার। অরুণ মাথা নাড়ে, ছেলের কপালে চুমু দিয়ে বলে, খারাপ লাগছে আব্বু? জ্বর আসছে আবার? আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও। বোর বাবার মুখে মাথা রেখে চোখ বুজে নেই আরামে। এখন ভালো লাগছে আব্বু। ম্যানেজার সুজন উঠে আসে। একজন প্রার্থী বসে আছে, তার ইন্টারভিউ চলছিল। সুজন স্যারের কাছে গিয়ে বলে, স্যার ইন্টারভিউ কি অফ রাখবো? অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, না, কন্টিনিউ করো। বলে কেবিনের চেয়ারে বসে ছেলেকে বুকে নিয়ে বাকি ইন্টারভিউ সে ছেলেকে বুকে নিয়েই করে। ইন্টারভিউ শেষ হলে সিদ্ধান্ত নেয় বাড়ি চলে যাবে। আর যাওয়ার আগে ডাক্তারের কাছে নিয়ে যাবে ভোরকে। যেই ভাবা সেই কাজ। ব্যাগে কিছু ফাইল ভরে বাড়ি গিয়ে দেখা যাবে। নিজের কেবিনের দরজা খোলার সাথে সাথেই হুড়মুড়িয়ে ঢুকে একদল লোক। অরুণের কপাল কুঞ্চিত হয়। বিরক্তি ভঙ্গিতে বলে, তোরা এখানে? সবাই সমস্বরে বলে, তোকে কংগ্রেস করতে এলাম বি। অরুণের ইশারায় থেমে যায় সব। বোর দুর্বল চোখে সবাইকে দেখে হাসি মুখে বলে, তোমরা সবাই ভালো আছো? ব্যাস, সবাই ভোরের উপর হামলে পড়ে। অরুণের কোল থেকে কেড়ে নিয়ে সবার কোলে ঘুরতে থাকে। একবার এ কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দেয়, তো আরেকবার আরেকজনের কোলে। বউয়ের আদর খেয়ে ভালো লাগলেও শরীর চলছিল না। বাবার দিকে তাকিয়ে থেকে মলিন হাসে। অরিন ছেলের চাহনি বুঝে ওদের কাছ থেকে নিল। জ্বর ছেলেটার, নইলে কি শান্ত থাকে? শুভ এসে কপালে হাত রেখে বলে, তাই তো, ওষুধ খাইয়েছিস? আর তোকেও বলে হারি, অসুস্থ ছেলেটাকে টেনে আনতে হবে কেন? অরুণ কিছু বলে না, বন্ধুদের দিকে চাই। শুভ, রাসেল, জীবন, মুস্তাকিম, ফয়সাল ও দীপ্ত। মোট 7 জনের বন্ধুমহল তাদের। আরও 3 জন ছিল, ফরসি, তামা ও দুয়েল। তারা স্বামী বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত। ওদের সাথে কথা কম হয়, এই যা। অরুণ সকলের উদ্দেশ্যে বলে, দেখো, কথাবার্তা সাবধানে বলবি ওর সামনে। সময় হলে জানাবো আমি। তোরা নিজেদের মুখে ব্রেক লাগা। মুস্তাকিম তাকে চোখ টিপে বলে, মামা তুই তো গ্লো করেছিস। পিয়ার এন্ড লাভলি মেয়েকে নাকি কোনো ঔষধি পাতার রস টস খেয়ে। হুম হুম। অরুণ ছেলেকে নিয়েই এগিয়ে আসে। মুস্তাকিমের পিঠে এক গা লাগিয়ে বলে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। মুস্তাকিম থেমে যাওয়ার লোক নয়। বুঝতে পারছি রস টস খেয়েই এমন হয়েছিস। অরুণ চোখ রাঙাই।
মুস্তাকিম সহ সকলেই হেসে ওঠে। শুভ হাসি থামিয়ে দুঃখী ভাব নিয়ে বলে, ভাই, এটা কিন্তু তুই ঠিক করিসনি। বিষধর রাসেলস ভাইপারকে নিয়ে গেলি সাথে, অথচ আমরা সাধারণ জনগণ বঞ্চিত হলাম। রাসেল কটমট করে চেয়ে বলে, শালার ঘরের সম্বন্ধী অশুভর বাচ্চা। শুভ ৩২ পাটি দেখায়, জীবন সবার মধ্যে শান্তশিষ্ট ও ভদ্রগোছের। সে অরুণকে সিরিয়াস গলায় জিজ্ঞাসা করে, রাসেলের থেকে শুনলাম হুট করে সিদ্ধান্ত নিলি, ভেবে নিয়েছিস তো? পরে পস্তাতে না হয় যেন। অরুণ গম্ভীর গলায় বলে, ভেবে চিন্তেই নিয়েছি, কলিজার সাথে জড়িত, কোনো কিছুতেই হুট করে কিছু করি না। আর শুভ তো ব্যাপারটা নিয়ে উঠে পড়ে লেগেছিল, তাই ওর কথা রাখতেই সব। আফটারঅল বন্ধু বলে কথা। সবাই শুভর দিকে চায়। শুভ চোখ বড় বড় করে বলে, শালা, তুই ঝোপ বুঝে কোপ মেরেছিস, এখন আমার নাম গাইছিস? মিস পাতাবাহার, মিস পাতাবাহার। ফয়সাল তার মুখ চেপে ধরে। অরুণ চোখ রাঙিয়ে চেয়ে, শালাদের মুখে ব্রেক কবে লাগাবে? কিন্তু বুড়ের কোনো রেসপন্স নেই। সে ঘুমিয়ে গেছে, তার সকলেই স্বস্তির নিঃশ্বাস নেই। তবে অরুণ উদ্বিগ্ন হয়ে পড়ে, কলিজাটা অসুস্থ কিনা। বর্ষাকাল ঋতুতে দ্বিতীয়। আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল। ক্যালেন্ডারে আষাঢ় মাস চলছে। চারদিকে বর্ষণের গুঞ্জন শোনা যায়, কখনো ঝিরঝিরি তো কখনো মুষলধারায়। টিনের চালে মুষলধারে বৃষ্টির ফোঁটা জমজমিয়ে পড়ার যে শব্দের সৃষ্টি হয়, তার কোনো তুলনা নেই। ভালো ভালো মিউজিককেও হার মানায়। এখন মুষলধারে বর্ষণ হচ্ছে প্রিয়র ঘরের চালের উপর। পাতা চিত হয়ে শুয়ে পাশে প্রিয় বোনকে জড়িয়ে, গায়ে কাঁটা টানা। পাবেল ফরহাদ সোফায় বসে। কাউসার একটু আগেই চলে গেছে মায়ের ডাকে। লুব্বান পাতাকে রেখে খাওয়া দাওয়া করে চলে গেছে। সবাই থাকতে বললেও সে সরাসরি মানা করে দেয়। বর্ষন্দায় পাতা সব ভাই বোনদের নিয়ে বিয়ের ঘটনা কাটছাট দিয়ে শোনায়। প্রিয় ফরহাদের রাগ গলে পানি পানি হয়ে গেছে। তবে প্রিয়রে গেছে অরুণ সরকার নামক লোকের উপর, তাহার পাতুপুকে নিয়ে যাবে। পাবেল ফরহাদ খুশি হয়েছে। ফয়সাল পাতাকে বলে, পাতা আপু, তোমার কাছে দুলাভাইয়ের ছবি আছে, একটু দেখাবে? আচ্ছা, বেশি বুড়া নাকি? পাতা আর চোখে বাইরের দিকে তাকায়। খবরদার বুড়ো বলবি না, আর ছবি টবি নেই। পাবেল আগ্রহ নিয়ে বলে, আমি দেখেছি ওনাকে, বুড়ো নয় মোটেও, হ্যান্ডসাম আছে বেশ, পুরাই সুদর্শন পুরুষ, গাম্ভীর্যে ঘেরা, কথা কম বলে, হাসেও কম, আর এইসব তার পার্সোনালিটির সাথে বেশ মানায়। প্রিয় বিরক্ত হয়। ফরহাদ আগ্রহের সাথে সব গলাধ্যকরণ করছে। পাবেল আরও কত শত গল্প জুড়ে দেয় অরুণ সরকারকে ঘিরে। পাতা হাসে সেসব শুনে। হঠাৎ মনে আসে ভোরটা জ্বর এসেছিল, কমেছে কি? ছেলেটার জন্য কেমন যেন উদ্বিগ্নতা ভিড় করে মন কুঠুরিতে। আগে তো এমন হতো না, এখন কেন হচ্ছে? নতুন সম্পর্কে জুড়ে গেছে তাই কি? পাতা আসছে বলে ফোন হাতে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। বৃষ্টি পড়ছে বাহিরে ঝমঝমিয়ে। পাতা বারান্দা সিমেন্টের পাশের খুঁটির সাথে দাঁড়িয়ে কল লাগাই অরুণ সরকারের নাম্বারে। প্রথমবার রিসিভ হয় না, দ্বিতীয়বারের বেলায় কেটে দেয়। পাতার কপালে ভাঁজ পড়ে। কেটে দিল কেন? তার ভাবনার মাঝেই কল আসে অরুণের নাম্বার থেকে। পাতা ঠোঁটে হাসি ফুটে ওঠে। ও না, কুসুলু কল দেওয়ার জন্য কল কাট করেছিল না, কিছুটা হলেও ম্যানার্স জানে। সে রিসিভ করে সালাম দেয়। অরুণ সালামের উত্তর মনে মনে নিয়ে গাম্ভীর্যের সঙ্গে জিজ্ঞেস করে, পৌঁছে গেছেন? পাতা এক হাতে ফোন কানে ধরে, অপর হাতে বৃষ্টির পানি মুঠোয় ভরে। হুম, সেই 12টায়। ছেলেটার জ্বর কেমন কমেছে? অরুণ ঘুমন্ত ছেলের শিয়রে বসে জলপট্টি করছে। ফোন স্পিকারে দিয়ে বিছানায় ফেলে রেখেছে। আর পাতাবাহার ফোনে উকিঝুঁকি দিচ্ছে। কোথা থেকে আওয়াজ আসছে বোঝার জন্য। সন্ধ্যার আগ দিয়ে বাড়ি ফিরেছে বাবা ছেলে। ছেলেটাকে ডাক্তার দেখিয়ে এনেছে। জ্বর বেশ, 101। ডক্টর ওষুধ লিখে দিয়েছে। অরুণ বাড়ি এসেই ছেলেকে
এক গ্লাস দুধ খাইয়ে ওষুধ দিয়েছে, আর কিছুই খাওয়াতে পারেনি। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। সে ছেলের কপালে চুমু খায়, গলায় হাত বুলাতে থাকে। মিস পাতাবাহার ফোন করে ছেলের খোঁজ নিচ্ছে। অদর কোণে হাসির ঝিলিক দেখা যায়। না, সে চিনতে ভুল করেনি। কমেছিল। বিকাল থেকে আবার জ্বর এসেছে, বমি করেছিল। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এক গাদা ওষুধ দিল। শুধু দুধ খেয়েই ওষুধ খেল, আর কিছুই খাচ্ছে না। পাতা চিন্তিত হয়ে পড়ে। জ্বর মুখে ভালো লাগে না হয়তো। আপনি একটু জোর করে, অল্প অল্প করে, একটু পরপর খাইয়ে দিবেন বাবা সোনা বলে। আর জ্বর বেশি হলে জলপট্টি দিবেন। আর থেমে যায় পাতা। অরুণ আগ্রহ নিয়ে শুনছিল। থেমে যাওয়ায় কপাল কুঁচকে যায়। গম্ভীর কণ্ঠে হালকা নরম করে বলে, আর পাতা মুঠোভর্তি পানি নিয়ে শূন্যে ছুঁড়ে মারে। আর টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে, নর্মাল জ্বর। অরুণের অধর কোণে হাসি ফুটে ওঠে। হুম, কি করছেন? এই তো বৃষ্টি দেখছি, এখানে ভারী বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও, তবে হালকা। এই, আপনি কোথায় আছেন? মানে আমি। পাতা হেসে বলে, প্রিয়দের বাড়ি, লতাপুর খালার বাড়ি। অরুণের ভ্রু যুগল কুঁচকে যায়। আপনার খালার বাড়ি না? না, আমার তো মায়ের বাড়ি। মানে? মানে কিছু না, অন্য সময় বলবো। ভর কি করছে? অরুণ ছেলের গায়ে কমফোর্ট ঠিক করে দেয়। বিড়াল শাবকটি বারবার টেনে সরিয়ে দিচ্ছে। ঘুমোচ্ছে। ও আচ্ছা, রাখছি, ছেলের খেয়াল রাখবেন বলেই কল কেটে দেয়। অরুণ ফোনের দিকে তাকিয়ে থাকে। কল কেটে দিল? এই প্রশ্নের উত্তর অরুণের মন থেকেই আসে। তো কি তোর সাথে প্রেমালাপ করবে? অরুণ জলপট্টি দেওয়া বন্ধ করে দেয়। আর দেবে না। পাছে না ঠান্ডা লেগে যায়। এমনিতেই ঠান্ডা লেগেই আছে। সর্দিতে নাক বন্ধ থাকাই হাঁ করে ঘুমাচ্ছেন নবাব। অরুণ সব সরিয়ে রেখে ছেলের কমফোর্টের ভেতর ঢুকে জড়িয়ে নেই ছেলেকে। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বিড়াল শাবক অরুণের পিঠ ঘেঁষে শুয়ে এক পা দিয়ে অরুণকে খোঁচায়। অরুণ বিরক্ত হয়, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পাতাবাহার পিট পিট করে চেয়ে মিউ মিউ করে ডাকে, যার অর্থ আমাকে একটু আদর করো। অরুণ তার পা সরিয়ে দিয়ে বলে, দেখো পাতাবাহার, কোঁচা দিবে না, আঁচল লাগবে। তখন তোমার না দেখার সঙ্গী সন্দেহ করবে আমায়। পাতা ফোন কেটে পরনের লং শার্টের পকেটে রাখে। গলায় ছোট উন্না জ্বলছে। পাতা চুলের জুটি খুলে দেয়। কাঁধ থেকে সামান্য নিচে ঝরঝরে সিল্ক কালো চুল গড়িয়ে পড়ে। কপালে কাটা, ছোট ছোট চুল বড় হয়েছে, কিছুটা কানের পাশে গুজে। সম্মুখ পানে চাই সে। টুটে মুচকি হাসি রেখে উঠোনে বসনের পতন দেখে। অন্ধকার হলেও আবছা আবছা দেখা যাচ্ছে। কি অপরূপ দৃশ্য! জমজমিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে উঠোনে, জমায়েত পানির উপর। টিনের চালের উপর পড়ে সেটা গড়িয়ে উঠোনে পড়ছে কলম হয়ে। পাতা শ্বাস টানে। ঠোঁট যুগল কম্পায়মান, উল্টে উঠে। নাকের পাটা ফুলে উঠছে মৃদু। ন্যায্য যুগল রঞ্জিত, সেটাই মেঘ জমেছে। যে কোনো মুহূর্তেই বর্ষণে ঝরে পড়বে। পাতা ডুব গেলে সাথে সাথে এক ফোঁটায় বৃষ্টি এসে সেই মেঘ হতে কপাল বেয়ে গড়িয়ে পড়ে। তারপর এক ফোঁটা দুই ফোঁটা থামার নাম নেই। পাতা পা বাজ করে বারান্দার সিমেন্টের খুঁটির গ্যাসে বসে। বৃষ্টির পানি চাল বেয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। সেখান থেকে ছিটকে তার গায়ে লাগছে। কখনো হালকা বাতাসের সাথে বৃষ্টির পানি ছিটেফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে। পাতায় স্থির নয়নে শূন্যে চেয়ে চোখ যুগল থেমে নেই, বর্ষিত হচ্ছেই। তার কেন কান্না পাচ্ছে সে জানে না, শুধু কান্না পাচ্ছে, ব্যাস। কান্নার সাথে অতীতের স্মৃতি বেশে আসে। এমনই বৃষ্টিমুখর পরিবেশে পাবেলের জন্ম হয়। ওর জন্মের দিন অনেক বৃষ্টি ছিল। সেই বৃষ্টির স্থায়িত্ব কাল ছিল পরবর্তী 3 দিন, মাঝে মাঝে থেমেছিল। তারপর পাবেল 1.5 বছরের হলো। সেদিন এমন সন্ধ্যা ছিল, এমনকি সেদিনও বৃষ্টি ছিল। তার খুব একটা মনে নেই। সে 5 বছরের ছিল বোধহয়। পারুল, ফাতেমা ও আকলিমা খাতুন বসেছিল কুপির আলোয় পাবেলকে কুলে নিয়ে। পাতা কাপড়ের বানানো পুতুল হাতে সেই ঘরেই যাচ্ছিল ভাইয়ের সাথে খেলতে।
দরজার কাছে যেতেই মা দাদি চাচির কণ্ঠস্বর ভেসে আসে। দাদির মুখে নিজের নাম শুনেই থেমে যায় কি মনে করে। আকলিমা খাতুন নাতিনকে পায়ের উপর বসিয়ে সরিষার তেল মেখে বলছিল, শোন পারুল, তোমায় বলছিলাম আর কয়েক বছর অপেক্ষা করো, বাচ্চা হইব। তোমার ঘরে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমরা শুনলে না। বোনের কাছ থেকে চেয়ে আনলে ওই পাতাকে, এখন হলো তো নিজের পেট থেকে। ছোট্ট পাতার মন ভীত হয়। কি বলছে দাদি? এমনিতেই জুবাইদা ও কায়সার ভাই সবসময় বলে পাতাকে কুড়িয়ে এনেছে। ছোট্ট পাতা সেসব শুনে কষ্ট পেলেও হেসে উড়িয়ে দিত, ভাবতো মজা করে বলছে। কিন্তু দাদি কি বললো এখন? পারুল হেসে বলে, তখন কি জানতাম নাকি আল্লাহর রহমত আমাদের উপরে বর্তাবে? আকলিমা খাতুন নাতির মালিশ শেষ করে কুলে নিয়ে বলে, এখন কি করবা? দেখো, পাতা এখন ছুটোই আছে, তোমার বোন রে ফিরাইয়া দিয়ে আসো। তোমার একটা আছে, আবার হইব, তুই কেন অন্যেরটা পাইলবা? ছেলে হইলে তাও কথা ছিল, মাইয়া পড়াইয়া লিখাইয়া এত টাকা খরচ কইরা আমাগরেই বিয়া দিতে হইব। শুনো পারুল, আমার পোলার অত তাল হয় নাই, লাবণীরে দেয়া দেওগা, তার মাইয়া পাতারে।